সংকুচিত হবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। তাই আলোচনার মাধ্যমে সংকট উত্তরণের পরামর্শ দিলেন তারা। রিপোর্ট করছেন মুক্তা মাহমুদ। আবারও উত্তপ্ত দেশের রাজনীতি। বড় দুই দলের অনড় অবস্থান ও ছাড় না দেওয়ার মানসিকতায় অগ্নিগর্ভে দেশ, যার প্রভাব পড়ছে ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ, রাজনীতি ও অর্থনীতির উপর। টানা অবরোধের সঙ্গে বিভিন্ন স্থানে হরতালে স্থবির জনজীবন। গাড়ির চাকা না ঘোরায় ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি। বিভিন্ন উপায়ে সীমিত আকারে গাড়ি চললেও পেছনে তাড়া করে ফেরে শঙ্কা। অশুভ রাজনৈতিক কর্মসূচির প্রভাবে বিপাকে দেশের প্রান্তিক চাষিরাও উৎপাদিত পণ্য বিক্রি করতে না পারায় বড় ধরনের লোকসানের মুখে তারা। অন্যদিকে চাহিদার তুলনায় যোগানের ঘাটতি থাকায় ভরা মৌসুমেও বাড়তি অনেক নিত্যপণ্যের দাম। 1 বিঘা জমির উপরে 5000 টাকায় বিক্রি করেছি। সেই জমিটার উপরে আমার খরচ প্রায় 15,000 টাকার মতন খরচ হয়েছে। বিক্রি হয়েছে না, আমরা এখন গরু কেটে খাওয়াচ্ছি। অবরোধ হরতালের কারণে গাড়ির ভাড়া হয়েছিল 10,000 টাকা, এখন 20,000 18,000 ভাড়া। রানা প্লাজা ধসের পর তৈরি পোশাক শিল্প যখন ঘুরে দাঁড়ানোর প্রাণান্তকর চেষ্টা করছে, তখন অপরাজনীতির কবলে পড়ে আবারও হুমকির মুখে খাতটি। এতে রপ্তানি প্রবৃদ্ধি কমার পাশাপাশি অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে বিজিএমইএ। 1 লাখ পিসের অর্ডার যেখানে দিত, সে চিন্তা করে বাংলাদেশকে আমি 30-40 পিস অর্ডার দিয়ে দেখি। এখন অন্য অর্ডার কিন্তু সিংহভাগ অর্ডারটা অন্য দেশে চলে যাবে। এই মুহূর্তে যদি আমাদের এই কাজকর্ম বন্ধ হয়ে যায়, তো দেখবে যে বাইরে কিন্তু বসে থাকবে না। এমব্রয়ডারি, ওয়াশিং, প্রিন্টিং, এক্সেসরি সাপ্লাই গুলো, সেগুলো কিন্তু ভেঙে পড়ছে। একটা ফ্যাক্টরিতে একটা শার্ট তৈরি করতে হলে যদি একটা কেয়ার লেভেল বা সাইজ লেভেল যদি না পায়, সেটা কিন্তু আমার শিপমেন্ট হয় না। তো আমাকে সমস্ত টোটাল প্রোগ্রামটাই করে নিতে হয়। তো এই যে বাধাগ্রস্ত হওয়াতে আমাদের দৈনন্দিন আমাদের দেখবেন যে প্রায় 250 কোটি টাকার মতো আমাদের শিপমেন্ট রপ্তানি কমে গেছে প্রতিদিনই। এমন অবস্থা চলতে থাকলে দীর্ঘমেয়াদে দেশের অর্জন ঝুঁকিতে পড়বে বলে মত দিলেন এই অর্থনীতিবিদ। বিনিয়োগের ক্ষেত্রে এই রাজনৈতিক অস্থিরতার বাইরেও কিন্তু এক ধরনের স্রোতগতি চলছিল। সেটি অবকাঠামোগত দুর্বলতার কারণে এবং অন্যান্য ব্যাংকিং খাতেরও ঘাটতির কারণে, এবং সে সমস্ত কারণে কিন্তু বিনিয়োগজনিত ঝুঁকি এমনি বেশি ছিল, এবং তার সাথে গিয়ে নতুন এই রাজনৈতিক পরিস্থিতি ঝুঁকিটিকে আরো বাড়িয়ে দিয়েছে। যারা কিনা বিনিয়োগ করবার জন্য টাকা দেন, অর্থাৎ ব্যাংকিং খাত, তারাও কিন্তু তখন একজন বিনিয়োগকারীকে বিনিয়োগে টাকা দেওয়ার ব্যাপারেও কিন্তু নিরুৎসাহ বোধ করেন। এই ধরনের অবরোধের ফলে যেটি হয় যে সাপ্লাই চেইন গুলো ডিসরাপ্ট করে। এই ধরনের পরিস্থিতির যদি ইমিডিয়েটলি আমি যদি রপ্তানি খাতে তার প্রতিক্রিয়া দেখি, হয়তো খুব বেশি রপ্তানিকে প্রভাবিত করবে না, কিন্তু আমি যদি মনে করি যে 3 মাস পরে একটা প্রতিক্রিয়া, তাহলে কিন্তু এই অর্ডার বা এগুলো যদি কিছুটা হলেও হ্রাস হয়ে যায় বা কমানোর আশঙ্কা থাকে, তাহলে কিন্তু সামনের রপ্তানিতে, ভবিষ্যৎ রপ্তানিতে এর একটা প্রতিক্রিয়া থাকতে পারে। আলোচনায় না বসে পাল্টাপাল্টি কর্মসূচি পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলবে বলে আশঙ্কা তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টার। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এই সত্য মেনে নিতে হবে যে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। যদি নিশ্চিহ্ন করা সম্ভব না হয়, তাহলে একে অপরের সাথে যোগাযোগ করে শান্তি প্রতিষ্ঠার পথ, সেটাই হলো দেশের জন্য মঙ্গল। বড় দুই জোটের মধ্যে সমঝোতা না হলে পরে কোনো মতেই সমাধান করা সম্ভব না। সংকট কাটাতে তাই রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রবীণ এই অর্থনীতিবিদ। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। আগুন, ভাঙচুর আর বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে 8ম দিনের মতো চলছে বিএনপির লাগাতার অবরোধ। রাজধানীতে জনজীবন স্বাভাবিক হলেও বিভিন্ন জেলায় সড়ক অবরোধ, গাড়িতে আগুন, ভাঙচুরের ঘটনা ঘটছে। এদিকে কাল পাবনা ও রংপুরের সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। বিএনপির টানা অবরোধের 8ম দিনে রাজধানীর কয়েকটি স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও বিক্ষোভ মিছিল করা হলেও সারাদিনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গেল কয়েকদিনের মতোই রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাস টার্মিনাল থেকে কিছু দূরপাল্লার বাস ঢাকা ছেড়ে গেছে এবং ট্রেন ও লঞ্চ চলাচলও স্বাভাবিক রয়েছে। অন্যদিকে অবরোধের সমর্থনে নাটোরের দীঘাপতিয়ার রাজবাড়ী মোড়ে রাস্তায় পেট্রোল ছেড়ে আগুন জ্বালিয়ে পিকেটিং ও মিছিল করে জামাত শিবির। বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানকে আটকের প্রতিবাদে নোয়াখালীতে হরতাল পালন করা হয়। এ সময় নোয়াখালীর সেনবাগে একটি পত্রিকাবাহী মাইক্রোবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
লক্ষ্মীপুর রায়পুর সড়কের ইটের পোলে পিকআপে আগুন দেয় অবরোধকারীরা। মিয়ার রাস্তার মাথায় বিএনপি নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। ফরিদপুর ও ঝিনাইদহে অবরোধের সমর্থনে মিছিল সমাবেশ হয়। যশোরে অবরোধের সমর্থনে বিএনপি জামাত কর্মীরা বিক্ষোভ মিছিল করে। ময়মনসিংহ ও চুয়াডাঙ্গায় ঢিলেঢালাভাবে হরতাল হয়। বিএনপির ডাকা ৪৮ ঘন্টার হরতালের তৃতীয় দিনে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও একটি অটোরিকশায় আগুন দেয় অবরোধকারীরা। কুড়িগ্রামে ২০ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এখানে সমাবেশ হবে, মিছিল হবে। চাঁদপুর ও চট্টগ্রামে ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। এদিকে অবরোধে রেলপথে নাশকতা এড়াতে ঢাকা চট্টগ্রাম রেল লাইনের ৩৩টি পয়েন্টে আনসার মোতায়েন করা হয়েছে। নুসরত জাহান সিনথি, আরটিভি, ঢাকা। নির্বাচন কবে হবে এই সিদ্ধান্ত নেবে সরকার, একথা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমাম বললেন, আলোচনার জন্য বিএনপিকে জামাত সহ জঙ্গিদের সঙ্গ ছাড়তে হবে। আর পাড়া মহল্লায় বিএনপি জামাতের নাশকতা মোকাবেলায় সন্ত্রাস প্রতিরোধ কমিটির ঘোষণা দিল ১৪ দল। জাহিদ রহমানের রিপোর্ট। গণতন্ত্রের অগ্রযাত্রা ও সাফল্যের ১ বছর শীর্ষক এই সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি। রাজধানী ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সরকারের উন্নয়ন বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরামর্শ দেন বক্তারা। এই সময় এইচ.টি. ইমাম বলেন, বিএনপিকে আলোচনার সমকক্ষ মনে করে না সরকার। অন্তর্বর্তীকালীন নির্বাচন কখন হবে না হবে সেটি নির্ভর করে সরকারের উপরে। সরকার যখন ইচ্ছা তখন নির্বাচন দেবে, ৪ বছর পরেও দিতে পারে, আগেও দিতে পারেন। লিখে দিচ্ছি, আর সন্ত্রাসী কর্মকাণ্ড করব না। তারপরে তাদের পরিষ্কার বলে দিতে হবে, যুদ্ধ অপরাধীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা তাদের সমর্থন করি না। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী দলীয় কার্যালয়ে বৈঠক করেন ১৪ দল নেতারা। এই সময় জোটের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি রাজনৈতিক নয়, সন্ত্রাসী দলের মতো আচরণ করছে। অবৈধ থাকার নাটক করে তিনি আজকে তার সন্ত্রাসীদের মাঠে নামিয়ে দিয়েছেন। ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা পাড়া মহল্লায় ছোট বড় সমাবেশ করে আমি ১৪ দলের পক্ষ থেকে আমরা কমিটি করব। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপিকে অবরোধের নামে সন্ত্রাসের পথ পরিহারের আহ্বান জানান খাদ্যমন্ত্রী। ওই ১৬ তারিখ তবলিগের জামাতে আপনাদের লোকজন দলে দলে আপনাদের লোকজন ঢাকায় আসবে। ১৮ তারিখ আপনারা একটা সমাবেশ করবেন। গোয়েন্দা সংস্থার তদন্তে যদি বের হয় যে আপনাদের কোনো দুর্ব্যসন্ধি আছে, কোন অবস্থাতে আপনাদের ওই সমাবেশ করার অনুমতি আপনাদেরকে দেওয়া হবে না। ওদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সঞ্জীব সেনগুপ্ত নৈরাজ্য না করে নির্বাচনের জন্য বিএনপিকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন। সন্ত্রাস, সহিংসতা, জঙ্গিবাদের পথ ছেড়ে গণতন্ত্রের পথে আসুন। নির্বাচনী ক্ষমতা হস্তান্তরের একমাত্র সাংবিধানিক পন্থা বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা। ক্ষমতা হস্তান্তর নির্বাচনের মাধ্যমেই হবে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেছেন, ছাত্র রাজনীতি এখন কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ নির্ভর হয়ে পড়েছে। তা পরিহার করে ছাত্র রাজনীতিকে জাতির কল্যাণে আদর্শিক ও গণমুখী করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তনে এসব কথা বলেন রাষ্ট্রপতি। মারুফ রেজার রিপোর্ট। সকাল থেকেই উৎসবের আমেজ থাকলেও সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় দুপুরের আগ থেকে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে আয়োজন করা হয় ৪৯তম সমাবর্তনের এই আসর। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ। উদ্বোধনের পর এবারের সমাবর্তন বক্তা সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক ফোরাম ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ডক্টর ফ্রান্সিস গ্যারিকে সম্মানসূচক ডক্টর অফ লস ডিগ্রি দেওয়া হয়। পরে ডক্টর গ্যারি বলেন, অদূর ভবিষ্যতে সব উন্নয়নে মেধাই হবে অন্যতম নিয়ামক। তাই মেধাকে পুঞ্জীভূত না রেখে মানব কল্যাণে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। The rate of increase in investment in intellectual capital is far greater than the rate of increase in investment in physical capital, and indeed in some more is invested in intellectual capital than is invested each year in physical capital. রাষ্ট্রপতি আব্দুল হামিদ জ্ঞান বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের সাহসী ও উদ্যোগী হবার আহ্বান জানান। সমকালীন বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিজেকে অধিক যোগ্য করে গড়ে তুলতে হবে। জ্ঞান বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলায় সবসময় সাহসী ও উদ্যোগী হতে হবে। মনে রাখতে হবে নিজেদের আত্মপরিচয়ের কথা। অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের প্রিয় দেশটির কথা। ভুললে চলবে না, আমাদের সামান্যতম নেতিবাচক কর্মকাণ্ড আমাদের বিশাল অর্জনকে ম্লান করে দিতে পারে।
তিনি বলেন, ব্যক্তি স্বার্থ নির্ভর না হয়ে ছাত্র রাজনীতি হবে আদর্শিক ও জনকল্যাণমুখী। আমি ছাত্র রাজনীতির বিপক্ষে নই, কারণ নেতৃত্ব সৃষ্টিতে ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে, তবে তা হতে হবে আদর্শিক। সেই আদর্শ হলো দেশ ও জনগণের কল্যাণ সাধন। বর্তমানে ছাত্র রাজনীতিতে অনেক ক্ষেত্রে সেই আদর্শের অনুপস্থিতি আমাকে বেদনাহত করে। ছাত্র রাজনীতি এখন কিছু কিছু ক্ষেত্রে আদর্শের পরিবর্তে ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থ নির্ভর হয়ে পড়েছে। এ থেকে বেরিয়ে এসে ছাত্র রাজনীতিকে জাতির বৃহত্তর কল্যাণে আদর্শিক ও গণমুখী করে তুলতে আমি সকলের প্রতি আহ্বান জানাই। দেশের ঐতিহ্য ইতিহাসকে ধারণ করে আর্থসামাজিক উন্নয়নে শিক্ষার্থীদের কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। সচেতন হয়ে উঠে এর আগে 49তম সমাবর্তনে অংশ নেওয়া 6044 জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে স্বর্ণপদক পান 35 জন শিক্ষার্থী। মারুফ ফেজা, RTVি, ঢাকা। নারায়ণগঞ্জে রাজনীতি ও মাদক ব্যবসা যেন মুদ্রার এপিটোপিট। অর্থের লোভে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন আইন শৃঙ্খলা বাহিনীর বিপথগামী সদস্যরা। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, অভিযুক্তরা দ্রুত জামিনে বেরিয়ে যাওয়ায় মাদক ব্যবসা বন্ধ হচ্ছে না। নারায়ণগঞ্জ উত্তর প্রতিনিধি শাহাদাত হোসেন স্বপনের ধারাবাহিক রিপোর্টের চতুর্থ পর্ব জানাচ্ছেন তারেক শাহরিয়ার। নারায়ণগঞ্জের অনেক পাড়া মহল্লায় রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। কোথাও আবার অর্থের বিনিময়ে দলীয় নেতাকর্মীদের ম্যানেজ করে মাদক ব্যবসা করছে ব্যবসায়ীরা। অনেক এলাকার পরিচ্ছন্ন নেতারা বিষয়টি জানলেও গডফাদারদের ভয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস পান না। বিভিন্ন সময় দেখা যায় যে রাজনৈতিক নেতাদের আশ্রয় প্রশ্রয়ে মাদক ব্যবসা করে থাকে। এটা নারায়ণগঞ্জে হচ্ছে।